সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনার মতো অনুষ্ঠানের আজকের আয়োজনে। একটা প্রশ্ন রেখে আজকের আলোচনাটা আমরা শুরু করতে যাচ্ছি, দুর্নীতির শেষ কোথায়? এবং এই প্রশ্নটার উত্তর তো খুঁজবার চেষ্টা করব, এবং সেই জায়গায় যদি আমরা উত্তর না পাই যে শেষ হবে কিনা এই দুর্নীতির বাংলাদেশে, তাহলে হতাশ হবার কিছু নাই। কোনো না কোনো পথ তো খুঁজে বের করবার চেষ্টা প্রতিনিয়তই থাকবে। আমি ফেরদৌস আহমেদ থাকছি এই আলোচনার পুরোটা সময় আপনাদের সাথে, এবং যাদেরকে পেয়েছি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান বদিউর রহমান, এবং সর্বডানে রয়েছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সৌরভ হাসান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। প্রশ্ন তো রেখেছি, দুর্নীতির শেষ কোথায়। আমি সেই জায়গায় যুক্ত করতে চাই, একজন আলোচক বলছিলেন কোনো একদিনেই আপনার মতের আয়োজনে যে বাংলাদেশের হচ্ছে মাটির সমস্যা। এই বাংলাদেশে যেই কোনো পদে যায় সেই হচ্ছে কিভাবে যেন একটা পরিবর্তিত হয়ে যায়, এবং তিনি নানানভাবে আসলে দুর্নীতিতে জড়িয়ে পড়েন। আর যদি কেউ এই আবিষীয় প্রক্রিয়ায় কোনোভাবে প্রভাবিত না হয়, তাহলে তাকে হয়তো ওই চ্যাটটা বা ওই পথটা থেকে সরে যেতে হয়। কথাটা আসলে কতটা যৌক্তিক ব্যাখ্যাটা রয়েছে আপনার কাছে শুনতে চাই। ধন্যবাদ। দুর্নীতি যদি শেষ হয়ে যায় তাহলে আপনারা টকশো করবেন কি দিয়ে? এই জন্য থেকে যাচ্ছে, এই জন্য থাকার দরকার আছে। আচ্ছা, বা বাংলাদেশের দুর্নীতিটা যদি আপনি প্রথম থেকে শুরু করেন, বঙ্গবন্ধু সরকারে আওয়ামী লীগের প্রথম দিকে, সেই সময় তো দুর্নীতির বীজটা বপন হয়েছে। এবং খোদ বঙ্গবন্ধু নিজেই তো বলছেন যে সবাই পায় সোনার খনি, আমি পাই চোরের খনি। তাহলে চোরের খনি পাই কেন বলছেন? দুর্নীতির জন্য বলছেন। আবার যখন মজুদদারি হচ্ছিল, হোর্ডিং হচ্ছিল, তখন রেড করলো আর্মিদের দিকে, দেখা গেলো যারে ধরতে যায় সব আওয়ামী লীগ, আবার বন্ধ করে দিল। এবং বঙ্গবন্ধুর মুখ থেকে তো আবার বেরোলো, গাজী আমার কম্বলটা কোথায়? রেড ক্রসের চেয়ারম্যান ছিল গাজী গোলাম মুস্তফা, যে এত কম্বল আসতো, তাহলে আমার কম্বলটা কই ভাগের? এটা ক্লিয়ারলি ইন্ডিকেট করে দুর্নীতি তখন ব্যাপকভাবে হয়েছে। তারপরে আসেন, বঙ্গবন্ধুকে হত্যা করার পরে সেনা ছাউনির থেকে জিয়াউর রহমান আসলো। জিয়াউর রহমান সাহেব 1979 সালের এপ্রিলের 19, 20, 21 এই 3 তারিখে একনেক মিটিং হয়েছে। তখন একনেক মিটিংটা ক্যাবিনেট ডিভিশন করত, আমি সেই মিটিংয়ে ছিলাম। তো সেই সময় উনি একটা এজেন্ডা নিয়ে কথা বলার সময় বলছিলেন যে অ্যাটলিস্ট 50% করাপশন শুড বি ইরাডিকেটেড অ্যাট ওয়ান্স। তারপরে এটা হয়ে গেল, তাহলে বাকি 50% যায়। যেহেতু উনি বলছেন 50% শুড বি ইরাডিকেটেড অ্যাট ওয়ান্স, তাহলে বাকি 50% যায়। এর মধ্যে তখন আওয়ামী লীগের সুধাংশু শেখর হালদার তো বাজার গরম করে ফেললো, বাকি 50% যায়। এবং সেই জিয়াউর রহমান সাহেব সম্পর্কেও শোনা গেল হি ওয়াজ পার্সোনালি অনেস্ট, বাট হি অ্যালাউড হিজ মিনিস্টার্স অ্যান্ড পিপল টু বি করাপ্ট। সেটা গেল। আসলেন আলহাজ বা হাজী মোহাম্মদ এরশাদ। কেমন? এরশাদ সাহেব তো দুর্নীতির বিরুদ্ধে জেহাদ করে আসলেন, এবং ক্ষমতাও নিলেন যে মানুষ তাকে চাইল দুর্নীতির বিরুদ্ধে জেহাদ করার জন্য। একজন বিচারপতি আব্দুর রহমানের নাম কোর্টও করলেন যে এইরকম দুর্নীতি সম্বন্ধে বলা হলো। সেই এরশাদ সাহেব নিজে কি হলেন, আবার দুর্নীতির দায় জেল খাটলেন জনতা টাওয়ার মামলায়। ঠিক আছে। এরপরে পট পরিবর্তনে খালেদা জিয়ার আমল আসলো। সেই সময় তো সেসমকার কি এয়ার হাউস না হাওয়া ভবন, এই নিয়ে তো এমন কথা চাউর হইল যে সেখানে কোনো কিছু না দিলে কিছু হয় না। আমি ব্যক্তিগতভাবে সেখানকার দুর্নীতি সম্বন্ধে, আমাদের সার্ভিসের কন্ট্রাক্ট খালেদা জিয়ার আমলে সেই সময় তো চুক্তিভিত্তিক নিয়োগ ছিল, একেবারে ডালভাত, পয়সা দিয়ে চুক্তিভিত্তিক কেনা যেত। আমাদের এক বন্ধু, আমার বেস্টমেট, ও জয়েন্ট সেক্রেটারি হিসাবে রিটায়ার করেছে। সে হারিস চৌধুরীর সাথে কীভাবে একটু যোগাযোগ করলো, সে যেন একটু চুক্তিভিত্তিক নিয়োগ পায়। তো এখন হারিস চৌধুরীও মারা গেছে, নূর মোহাম্মদ তালুকদারও মারা গেছে। এগুলো আমি নতুন কিছু বলছি না, আমার বইতে লিখে আছে আগে। তো বললো যে তাকে 1 বছরের কন্ট্রাক্ট দেবে, মিনিমাম 2 লাখ টাকা দিতে হবে। আমি বিশ্বাস করলাম না যে প্রধানমন্ত্রী রাজনৈতিক সচিব হারিস চৌধুরী সরাসরি তার কাছে এরকম টাকা আছে। আই ডিড নট বিলিভ ইট। বললো যে ঠিক আছে, তোমাকে আমি কথা বলবো, যে মোবাইলে লাউড স্পিকার দিয়ে শুনে দেবো। শোনাচ্ছে, এবং সেখান থেকে বলতেছে যে আপনি জয়েন্ট সেক্রেটারি হিসেবে 1 বছর থাকবেন, 2 লাখ টাকা না দিলে হবে নাকি? আপনি তো পোষায় নেবেন। বলে যে স্যার, আমি জয়েন্ট সেক্রেটারি হিসেবে
আমার ছুটি সারেন্ডার করে আসবো, এলপিএ সারেন্ডার করে আসবো, 1 লাখে আমার কি 2 লাখে আপনি পারবো তখন নিশ্চিত হলেন? একেবারে নিজে শুনলাম। ওই দিনই ওই অফিসে আমাদের আরেক বন্ধু গেলেন, বলল যে তোমাদের রেজাউল হায়াত চৌধুরীর আবার সচিব হিসাবে যোগাযোগ মন্ত্রণালয় কন্ট্রাক্ট হয়ে যাচ্ছে। আমি বললাম তুমি কোথার থেকে জানলা? বলে যে আমি সেখানে ছিলাম তো, হাওয়া ভবনে এগুলো নিয়ে আলাপ হচ্ছে এবং সেটার জন্য সেখানে প্রচুর পরিমাণে টাকা দিচ্ছে। আমি রেজাউল হক চৌধুরী এত টাকা কোথেকে দেবে কি? বলে টাকা তো উনি দিবেন না, টাকা দিচ্ছে অন্যেরা তাকে ওখানে রাখার জন্য, কন্ট্রাক্টর বাসারা। এবং ঠিক যেদিন বললো এটা, তার পরের দিন দেখলাম যে তার কন্ট্রাক্ট এখন। তাহলে সেই সময়ে দুর্নীতি হলো। এরপরে আবার সরকার আসলো কে? শেখ হাসিনা আসলো প্রথম 1 মেয়াদের পরে। আসার পরে তো গডফাদার হয়ে গেল আবার 21 বছর পরে ক্ষমতায় আসার পরে যে যা অবস্থা হলো, তাতে 3-4 জন গডফাদার যা করেছে, এটা আমাদের ফেনীর একজন গডফাদার ছিল। এবং রাজনৈতিক বিশ্লেষণে আমি যেটা মন্তব্য করেছি, প্রথম মেয়াদের পরে যে আবার হেরে গেল শেখ হাসিনা, এই গোটা 4 গডফাদারকে যদি একটু কন্ট্রোলে রাখতে পারতো তাহলে বোধহয় এত গোহারা হারতো না। এরপরে তো আবার কে আসলো? আবার সেই বাজাদ আসলো। আলী বাজাদে তো চেঞ্জ করে করে আসতেছে, একবার আলী আসতেছে আওয়ামী লীগ, আরেকবার বাজাদ আসতেছে বাংলাদেশ। অতএব দুর্নীতিটা এই পর্যন্ত। তারপরে আসেন 1-11 মইনি আহমেদ, তারা 1-11-তে সরকারে আসলো। তখন তো আমি সিটিং চেয়ারম্যান এনবিআর। তো হুলস্থুল করলো, আমাকে তো লিস্ট ধরাই দিল দস্তুর মতো। সেই লিস্টটার বোধহয় একটা ফটোকপি আমার কাছে আছে এখনও। উপরে রেস্ট্রিক্টেড গোপনীয়, নিচে রেস্ট্রিক্টেড নামের তালিকা, কে কেমন দুর্নীতিবাজ কী করে সবগুলো তালিকা ধরাই দিল। বললো যে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে মানে ব্যবস্থা তো দুর্নীতি দমন কমিশন নেবে, হাসান মাসুদ চৌধুরী সাহেব ওখানে চেয়ারম্যান। আমার ট্যাক্সের কোনো অংশ থাকলে আই লুক ইনটু ইট। সে দুর্নীতির মধ্যে গরম গরম কথা বলল। তারপরে যাদেরকে তারা আটকাচ্ছে, যাদের টাকা আটকাচ্ছে, পরে তাদেরকে নিয়ে সেপ্টেম্বর মাসে 2007 হোটেল রেডিসনে তারা বেটার বিজনেস ফোরাম নামে সম্মেলন করলো এবং যাদেরকে ধরবে বললো তাদের মুখ থেকেই পরে আমার বিরুদ্ধে একচেটিয়া বিষোদ্গার করলো। তো আপনি এখন ধাপে ধাপে সবটাতে তো আসলেন, কোথায় পাবেন? এই পর্যন্ত বললাম, তারপরে এগুলো দেখেন। যে মাটির কথা দিয়ে আমি প্রশ্নটা রেখেছিলাম আপনার কাছে, আপনি সেই মাটিতে মানে বপন করা বীজ থেকে কিভাবে মহিরুহু হয়ে যাচ্ছে এবং সেটা যে চলমান, এটা আপনি বললেন। সোহরাব হাসান, আপনার কাছে আসি। এই যদি হয় অবস্থা যে গাছ শুধু বেড়েই উঠছে, তাহলে সেই গাছকে আমরা ডাল ছাঁটা, তো মানে শেকড় একদম উপড়ে ফেলা সেটা তো দূরে থাক, ডাল ছাঁটার কাজটাও কি আমরা বিভিন্ন সময় করতে পেরেছি? না, পারিনি বলেই তো আজকের এই আলোচনা এবং আমরা প্রতিদিন সংবাদপত্রে এবং টেলিভিশনে এই দুর্নীতির ভয়াবহ তথ্য উপাত্ত দেখতে পাচ্ছি। প্রথম হচ্ছে, আপনি বলেছেন দুর্নীতির শেষ কোথায়? দুর্নীতির শেষ হচ্ছে সুনীতিতে, দুর্নীতির শেষ হচ্ছে সুশাসনে, আইনের শাসনে, যেখানে আইনের বাইরে কেউ কিছু করবে না। বদিউর ভাই যেসব উদাহরণ দিলেন এগুলো হচ্ছে আইনের বাইরের। এখন আইনের বাইরের কাজ যিনি করেন, রবীন্দ্রনাথের ভাষায় অন্যায় যে করে আর অন্যায় যে সহে, ঘৃণা যেন সমভাবে দহে, আর ঘৃণা যেন তব সমভাবে দহে, কিন্তু আমাদের দখন করে না। আমাদের যখন রাজনৈতিক দলের নেতৃত্ব, রাষ্ট্র তো রাজনৈতিক নেতৃত্ব চালাবে, যখন বিরোধী দলে থাকে দুর্নীতির বিরুদ্ধে প্রচণ্ড সোচ্চার, দুর্নীতির মানে মূলোৎপাটন করে দেবে, শেকড় ধ্বংস করে দেবে, কিন্তু ক্ষমতা আসার পর আবার সেই একই প্রক্রিয়া শুরু হয়। কাজটা কঠিন, মাটির কোনো দোষ নেই, দোষ হচ্ছে মানুষের, এবং মানুষ মানে ক্ষমতাবান মানুষ। এই যে দুর্নীতি নিয়ে এত কথা, বঙ্গবন্ধু যে কথাটা বলতেন যে দুর্নীতি কারা করে, হোয়াইট কালার পিপল, মানে ভদ্রলোকরা। গরিব মানুষ দুর্নীতি করার সুযোগ নেই তাদের প্রতিদিন কাজ করতে হয়, অমানসিক পরিশ্রম করে তার জীবিকা অর্জন করতে হয়। সুতরাং এই যে ভদ্রলোকদের যে সমস্যা, অর্থাৎ আরও ভদ্রলোক হওয়ার পিছনে, যে যেখানে আছে সেখান থেকে আইনি পথেই কিন্তু বাংলাদেশে বিত্তবান হওয়া খুব কঠিন না। মানে ব্যবসা বাণিজ্য মোটামুটি বুঝলে করলে, কারণ ধনতান্ত্রিক সমাজে যে উদ্বৃত্ত, শ্রমের উদ্বৃত্তটাই তো হচ্ছে তার লাভ, মানে শ্রমিককে ঠকিয়ে। কিন্তু এই ঠকানোতে সে
ভরসা মানে শুধু ঠকানোতে সে স্বস্তি পাচ্ছে না, আরও কীভাবে ঠকানো যায় অন্যায়ভাবে অন্যকে বঞ্চিত করে। এখন এর প্রতিকার কি? প্রতিকার হচ্ছে যারা দায়িত্বে থাকে, প্রথমত দুর্নীতি দমনের দায়িত্বে যারা, তারা যদি দুর্নীতিকে প্রশ্রয় দেন তাহলে দুর্নীতি দমন হবে না। রাজস্ব বিভাগের দায়িত্ব হচ্ছে কর ঠিকমতো আদায় করা, সম্পদের উপর কর, সে সম্পদ যারা ফাঁকি দেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এবং এইখানে কিন্তু আইনগতও আছে, বোধের ভাই খুব ভালো জানেন যে কর আইন, তারপর দুদক আইন এবং আরও অনেকগুলো আইন আছে, ব্যাংকিং আইন। তো এই আইনের মধ্যে সামঞ্জস্য অনেক ক্ষেত্রেই থাকে না, অথবা এক আইনে ধরতে গেলে আর এক আইনে সেটি খালাস পেয়ে যায়। আমাদের যত বিশেষ করে ১/১১ সরকারের সময় অনেক ব্যবসায়ী, আমলা, রাজনীতিকের বিরুদ্ধে তো মামলা হয়েছিল দুর্নীতির, কিন্তু তারা খালাস পেয়েছে কিন্তু টেকনিক্যাল কারণে। যে ধারায় মামলা করেছে এই ধারায় এই ধারাটা ঠিক নয়, ভবিষ্যতেও যে এটি প্রযোজ্য হবে না, কারণ আপনি সবাইকে গয়রহ হত্যা মামলা দিলেন, হত্যা মামলা তো প্রমাণ করতে হবে, তাহলে তার যে দুর্নীতির যে মামলা সেটি কিন্তু আড়ালে পড়ে যাবে। কারণ একজন লোক ধরুন এই সরকার 2 বছর যদি থাকে বা পরে যারা নির্বাচিত সরকার আসবে, বাংলাদেশে আইনি প্রক্রিয়া এত দীর্ঘসূত্র যে একটা মামলা শেষ হতে 5 বছর 10 বছর। আওয়ামী লীগ তো 16 বছরে অনেক মামলা শেষ করতে পারেনি, মানে শেষ মানে একবার চূড়ান্ত পর্যায়ে আপিল বিভাগে। এমনকি আপনার 21 গ্রেনেড হামলা যেটি বাতিল হয়ে গেল, পুনঃ তদন্তের নির্দেশ দিল, সেটাও হাইকোর্ট পর্যন্ত রায় হয়েছিল, পরবর্তীকালে তো চূড়ান্ত রায় হয়নি। এটা সম্মিলিত একটা শুভবোধ জাগ্রত থাকতে, শুদ্ধাচার একটা সরকারি কর্মকর্তাদের মধ্যে, কিন্তু এটা গত কয়েক বছর ধরে ওদের ভাই এটা আওয়ামী লীগ আমলেই তো শুরু হয়েছে শুদ্ধাচার। হ্যাঁ, শুদ্ধাচার অভিযান হলো, নানান কিছুতে আমরা দেখলাম পুরস্কার, নানা রকম আয়োজন, এগুলো আয়োজনেই থেকে গেছে। এবং দেখা গেছে যেটি সবচেয়ে ভয়াবহ, এই যারা বড় বড় দুর্নীতিবাজ তারা শুদ্ধাচারের পুরস্কার পেয়েছে। সেটা তো আমরা দেখেছি। আপনি যেটা বললেন যে মাটির কোনো সমস্যা নেই, যিনি বলেছেন মাটির সমস্যা খুব আক্ষেপ নিয়ে বলেছেন যে বোধহয় মাটিরই সমস্যা, না হলে আমরা কেন সবাই কম বেশি এর মধ্যেই আসলে সেই প্রভাবিত হয়ে যাই বা প্রত্যেকেই হয়ে যান, আর 2-1 জন যদি থাকেন হবে না। মূল সমস্যা রাজনীতি। রাষ্ট্র যারা পরিচালনা করে তারা সৎ না, তারা সৎ হলে দুর্নীতি একেবারে বিলোপ না হলেও কমানো সম্ভব। তাহলে আপনি তো প্রতিকারের জায়গাটা আসলেন, দুদক রয়েছে আমাদের, দুর্নীতি দমন কমিশন, চমৎকার একটি নাম। এই নামটিকে দিনের পর দিন ক্ষমতা বাড়ানো হয়েছে, বই কমানো হয়নি। যতটুকু যে না দুদকের ক্ষমতা আরেকটু দেওয়া উচিত, তাহলে আরেকটু এটা কমিশন আকারে পুরো, সেভাবে তাকে আস্তে আস্তে করে শক্তিশালী করা হলো, কিন্তু কাজটা কি শক্তিশালী হলো? সেই দৃঢ়চেতা মানসিকতা কি আমরা ওখানে দেখেছি? না, দুদক তো নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান। দুদক তো হওয়ার কথা ছিল স্বাধীন প্রতিষ্ঠান। দুদক কার দুর্নীতি ধরবে? সরকারি কর্মকর্তাদের উপরে যারা সরকারি কর্মকর্তাদের যারা চালায়, রাজনীতিকদের। কিন্তু দুদক তো নিয়ন্ত্রিত তাদের দ্বারা, তার উপরস্থ কর্মকর্তাদের দ্বারা নিয়ন্ত্রিত এবং রাজনৈতিক নেতৃত্ব দ্বারা নিয়ন্ত্রিত। দুদক হতে হবে, দুদক নিয়ন্ত্রণ করবে, দুদক সরকারকে নিয়ন্ত্রণ করবে। কিন্তু আমরা তো আসলে কার্যত সেটা দেখিনি। আমি বদিউর রহমান আপনার কাছে আসতে চাই। দুদকের কাজ যেমন দুর্নীতি ধরা, সে যেই হোক না কেন, সে রাষ্ট্রের হয়ে কাজ করবে, সে তো সরকারের অমুককে ধরবো না এইটা হওয়া উচিত না। কিন্তু আমরা দেখেছি যে এই প্রতিষ্ঠানগুলো বা এই সংস্থা যেভাবেই বলি না কেন কাজ করে না। রাজস্ব যদি বলি, রাজস্ব বিভাগ রাজস্ব আদায় করবে, সেখানেও তো মুখ চিনে না, এই অমুক করদাতা তার করে ছাড়, আবার আরেকজনকে যিনি কর দিচ্ছেন তাকেও আরও চেপে ধরা। মানে এই যে ব্যাপারগুলো, নতুন নতুন নীতি আসে, ভ্যাটের জায়গায় মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্তদের ক্ষেত্রে অনেক বেশি চাপ পড়ে, কিন্তু যারা উচ্চবিত্ত তারা কিভাবে যেন পার পেয়ে যান। মানে এগুলা কেন হয়? তাহলে করবার যা কথা হচ্ছে কি, এটা কেন হয় সেটা তো উনি কিছুটা আলোকপাত করলেন যে রাষ্ট্রের সমস্যা, দুর্নীতি বাড়ছে। 3টা কারণ আপনি দেখেন। একটা হইল আইন আছে কিন্তু সে আইনের প্রয়োগ হচ্ছে না।
বেসিক বাচ্চুকে যদি কোনোভাবে ধরা ছোঁয়ার বাইরে থাকে আপনি কিছু করতে পারবেন না, দুধছে না। দুদক সম্বন্ধে আমি একবার একটা লিখাতে লিখছি, আমি নতুন কিছু বলি না, এখন যেগুলা বলি সব আগের বইতে লিখা। এবার সর্বশেষ আমার চেতনায় বুদবুদ বইটা বের করলাম, এটার মধ্যে 15 বছরের রাজনৈতিক বিশ্লেষণ থেকে সব কিছু আছে, 2008 থেকে 2023। এমনকি ইউনূস সাহেব আসতেছেন এই কথাটাও আমি 11 মাস আগে লিখে রাখছি। রাষ্ট্রের যে আইন প্রয়োগের ক্ষমতা বা আইন প্রয়োগ করা সেটা ফাঁক ফোকর আছে, ঠিক মতো করা হয় না, অতএব পার পেয়ে যাচ্ছে। এই যে বলেন পার পেয়ে যায়, দুর্বেকে বিচার ব্যবস্থার বিচারকের সেখানে বিচারহীনতার অবস্থা হয়েছে, বিচার ব্যবস্থার উপরে কোনো রকমের আস্থা নাই। 1 নম্বর, রাষ্ট্র আইন প্রয়োগ করতে পারছে না। 2 নম্বর হইল আপনার সমাজ দুর্নীতিবাজকে মেনে নিচ্ছে। আগে যে 50-60-এর দশকেও কিছুটা ঘৃণা করতো, একটু পেট মোটা হইলে বলতো যে ঘুষ খায় এই জন্য পেট মোটা হয়েছে, বা মোল্লা মৌলবীরা তাদের ছেলে মেয়ের বিয়ের অনুষ্ঠানে একটু অ্যাভয়েড করতো, সমাজে যারা পঞ্চায়েত মাতবর তারা যেতে চাইতো না, যে দুর্নীতিবাজ। এখন সেটা নাই, এখন বরং উল্টোটা, দুর্নীতিবাজ যে মোল্লা মৌলবীকে দাওয়াত দিলে ওখানে বেশি যায়, কারণ ও তো হাদিয়া বেশি দিতে পারে, ও বড় রকমের টাকা দিতে পারে। আবার দুর্নীতিবাজ হইতে পারলে সুবিধা আছে, পাপুলও এমপি হয়ে যাবে, তার স্ত্রীও এমপি হবে, টাকা দিয়ে রাষ্ট্রীয় পাওয়ার কেনা যায়। তাইলে সমাজ মেনে নিচ্ছে, তাহলে রাষ্ট্রে আইন প্রয়োগ করে ধরতে পারছে না বা ধরছে না, বিচারহীনতা, বিচারের অসুবিধা আছে, সমাজ মেনে নিচ্ছে। আর বাকি যেটা লাস্ট ইস্যুটা আপনার ধর্মীয় অনুশাসন বা নিজের নৈতিকতা, এটা যদি থাকতো তাহলে তো কোনো আইনই লাগতো না। ওটার স্খলন তো অনেক আগেই ঘটে গেছে, তাহলে তো আইনই লাগতো না। আর ম্যাটেরিয়ালিস্টিক অ্যাডজাংস্টের মধ্যে, বস্তুগত ভোগবাদিতার সমাজের মধ্যে সম্পদের অহরহ প্রতিযোগিতা থাকবে। এটা আল্লাহ সৃষ্টির একটা সৌন্দর্য। আল্লাহ নিজেও কোরআন শরীফের মধ্যে সূরা মুতাকাসির বলতেছে, আল্লাহকু মুতাকাসির, সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন রাখবে। কতক্ষণ? পরের আয়াতে বলছে হাত্তা জুরতুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত কবরে না গেছো। তাহলে এটা সৃষ্টির সৌন্দর্য এইভাবে দূরাবে। আর আমাদের একটা সমস্যা হয়ে গেল, আমাদের রাষ্ট্রীয় পদগুলো দেখেন দুর্নীতির মধ্যে। রাষ্ট্রপতি 1 নম্বর পদ, কেমন? সে রাষ্ট্রপতির দুর্নীতির দায় অভিযুক্ত হন, দোষী সাব্যস্ত হন, জেল কাটেন। উদাহরণ দিলে হাজী মোহাম্মদ এরশাদ। 2 নম্বর পদ প্রধানমন্ত্রী, সেটাও তো আমরা দেখেছি, সেটা হয়েছে। এখন হয়তো রিজিম চেঞ্জ হইলে একটার থেকে একটা, এখন আরেকটা নতুন করে পড়বে। আগের একটা ধরা পড়েছে, জেল খেটেছে, বারবার কনসেশন খালেদা জিয়াকে, এখন বললো যে না এটা কিছুই না, শেষ, এখন হাসিনাকে ধরতে পেরেছে। তাহলে 2 নম্বর পদ দুর্নীতিগ্রস্ত। 3 নম্বর কে? স্পিকার, সেটা দুর্নীতিগ্রস্ত হয়েছে, খোদ জমিরুদ্দিন সরকার তো টাকাও ফেরত দিলেন। 4 নম্বর কে? প্রধান বিচারপতি। তো একটা প্রধান বিচারপতি তো দুর্নীতির দায় মামলা হইয়া দেশ থেকে চলে গেল, এসকে সিনহা। আর যে দেশে প্রধান বিচারপতি শপথ গ্রহণ করে কনস্টিটিউশন সংরক্ষক হিসেবে, সেই দেশের প্রধান বিচারপতি আবার সিএমএলএ হয়, বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম। জিয়াউর রহমান তার থেকে ক্ষমতা নেওয়ার আগে তাহলে সিএমএলএ হইল। তো এখন যিনি সংবিধানের সংরক্ষক হবেন, শপথ নেন, তিনি হয়ে যান চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর। তো ওইখানে আপনি ভরসা কোথায় পাবেন? অন্য বিচারপতিদেরকে নিয়েও কথা উঠে, বিচারকদের নিয়ে কথা উঠে। তো এইখানে সিস্টেমের মধ্যে এইটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকেছে। আর যেটা বললেন দুদক, দুদক নিয়ে আমার একটা লেখাতে আমি বলছিলাম, দুদকে দুদক, দুধ দই কই, দুধ দই কই, তারা কি এটাই খোঁজে, দুধ দই কোথায়? হ্যাঁ, আমি তো চাই বলছি দুধ দই কই। তা না হলে ওখানে লোক কাকে দেয়া হয়, কে কার ব্লু আইট বয়, একটা সত্য লোক দেন না কোথাও। কিন্তু ওই যে প্রথম দিকে আপনি বলছেন কেউ যদি সত্য থাকতে চায় তাকে রাখবে না, তা আমি তো এনবিআরে ধরতে চাইছিলাম, তা আমাকে তো রাখলো না। কারা রাখলো না? ওটা তো পলিটিক্যাল গভর্নমেন্ট ছিল না, 111, তাদেরই সহ্য হইল না। ডক্টর ফখরুদ্দিনে তো এটা সহ্য করলো না, মির্জা আজিজ করলো না, আপনি করবেনটা কি? জি, আরও অনেক কিছু শুনবার রয়েছে, আমার বিরতির সময় হচ্ছে, বিরতি নিয়ে ফিরি। সম্মানিত দর্শক, আপনার মতের আয়োজনে একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, ফিরবো শীঘ্রই, সাথে থাকবেন। আবারও ফিরে এলাম আপনার মতের আজকের আয়োজনে।
প্রশ্ন একটা রেখে শুরু করেছিলাম আলোচনাটা, জানি না একদম শেষ পর্যন্ত আমরা পৌঁছাতে পারবো কিনা। এই প্রশ্নের উত্তর প্রতি মুহূর্তে আপনারাও হয়তো খোঁজেন, দুর্নীতি শেষ কোথায়, আবারও ফিরবো সেই উত্তর খুঁজতে। আমি সোহরাব হাসান আপনার কাছে আসি। যেখানটায় বদিউর রহমান বলছিলেন যে আমরা অনেক দেখেছি, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, স্পিকার সবার কথাই বলছিলেন যে দুর্নীতির দায়ে আমরা সবাইকেই দেখেছি। আমি এখান থেকে একটা প্রশ্ন আপনাকে করতে চাই। আমরা দেখি যে একটা সময় কারো বিরুদ্ধে যদি এরকম আসে যে দুর্নীতির দায়ে অভিযুক্ত, পরবর্তীতে হয়তো প্রমাণিত হলো, মামলা টামলা হয়ে চার্জশিট হয়ে তার হয়তো কোনো একদম সেই রায় চলে আসলো, তিনি সাজাও ভোগ করলেন, এটা আমরা দেখলাম। পরবর্তী সময় যদি আমল চেঞ্জ হয়, এখানে আমি শাসন আমলের কথা বলছি, চেঞ্জ হলে আবার শোনা যায় তাকে আসলে হয়রানি করা হয়েছিল, তিনি আসলে এটা অভিযুক্ত ছিলেন না, তাহলে সত্যিকার চার্জশিট কোথায়? এখানেও কি অনেক বেশি দুর্নীতি হচ্ছে? এটাই কি সাধারণ জনগণ এখন মেনে নিতে হবে বা সমাজকে মেনে নিতে হবে কিনা, কোনটা বিশ্বাস করব? ধন্যবাদ। আপনি সম্প্রতি দেখেছেন যে পুলিশ অ্যাসোসিয়েশন থেকে একটা দাবি করেছিলেন যে তাদের আলাদা কমিশন, স্থায়ী কমিশনের, এবং সেখানে একটি প্রশ্ন এসেছে বা দাবি এসেছে যে সেটা হচ্ছে তদন্তকারী সংস্থা এবং আইন প্রয়োগকারী সংস্থা আলাদা হতে হবে। জি, কারণ যারা তদন্ত করবে তারা প্রয়োগ করবে না। কারণ এটার মধ্যে, দুইটার মধ্যে যে আঘাত আমরা দেখি, কারণ যেই পুলিশ অভিযুক্ত পুলিশ আবার তদন্তও করে পুলিশ, এবং আপনি অনেকগুলো দেখবেন যে এই পুলিশের আওয়ামী লীগ আমলে বা তার আগের আমলে যে এই তদন্তের নামে তাদেরকে শুধু একটা সার্টিফিকেট দেওয়া হয় যে প্রমাণ পাওয়া যায়নি। এই যে প্রমাণ পাওয়া যায়নি, এটা হচ্ছে ভয়াবহ। অর্থাৎ দুর্নীতি করবে, অন্যায় করবে, আইন ভাঙবে, মানবাধিকার লঙ্ঘন করবে, কিন্তু প্রমাণ পাওয়া যায়নি। তো সুতরাং এই প্রমাণ কিভাবে পাওয়া যায়, আইনের যেখানে ঘাটতি আছে সেটা পূরণ করতে হবে, যেখানে ব্যক্তির ঘাটতি আছে সেটা পূরণ করতে হবে, সবচেয়ে উপর যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের ঘাটতিটা পূরণ করতে হবে, তাদের চরিত্রটা পাল্টাতে হবে। মানে আপনি উপরে দুর্নীতি থাকবে, নিচে দুর্নীতি থাকবে না, এটা হয় না কখনো। বরং উপরে দুর্নীতি না থাকলেও নিচে যে দুর্নীতি করার সাহস একটু কম হয়, অথবা লুকিয়ে ছাপিয়ে করে। বদিউর ভাই যেমন বলছিলেন যে আগে ওসি বা পুলিশ বিভাগ বা কর বিভাগের লোকজনদের মানুষ একটু ঠিক পছন্দ করতো না, বা এমনকি পারিবারিক সম্পর্কও করতো না। কিন্তু এখন তো একটু উল্টো, যে যত দুর্নীতিবাজ তার সঙ্গে সম্পর্ক কিভাবে করা যায়, তার সুতরাং সামাজিক একটা জাগরণ দরকার। এখন এটা কিভাবে হবে, কবে হবে সেটা জানি না। অন্তর্বর্তী সরকার তো বেশ আওয়াজ দিয়েছে, অনেকগুলো কমিশন করেছে, সংস্কার কমিশন, অর্থাৎ রাষ্ট্রের সংস্কার লক্ষ্য কিন্তু একটাই, সুশাসন, দুর্নীতিমুক্ত দেশ, গণতান্ত্রিক দেশ। এখন এই তিনটির কোন একটা বাদ দিয়ে কিন্তু একটা হবে না। আপনি একটা জাগরণ হওয়া, আমি আপনাকে একটু থামালাম, যুক্ত করতেই চাই এখানে, জাগরণ হওয়া দরকার আপনি বলছেন। জুলাইয়ের কথা বলছি, গণ অভ্যুত্থান হলো, আমরা প্ল্যাকার্ডে ছাত্র জনতাকে রাজপথে দেখেছি, সেখানে এরকম দুর্নীতি শব্দটা নিয়ে তারা প্ল্যাকার্ডে লিখেছে, তাদের আকাঙ্ক্ষার কথা লিখেছে, স্পিরিট আমরা দেখেছি। তাহলে সেই জাগরণও যদি কাজ না হয়, এত রক্ত ঝরার পরও যদি কাজ না হয়, বৈষম্য বিরোধী কথাটার মধ্যেই তো অনেক কিছু বলে, এই শব্দটা অনেক কথা বলে, তাহলে আসলে কবে সেই জাগরণ হবে? না, প্রথমত হচ্ছে আমরা হতাশা ব্যক্ত করে তো কি বলে আমরা বসে থাকবো তা তো হয় না। রাষ্ট্রকে এগিয়ে নিতে হবে। আপনি বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এত বড় একটা অভ্যুত্থান হলো, 5 আগস্টের পর আমাদের রাজনৈতিক কাঠামো অথবা প্রশাসনিক কাঠামো, পুলিশ কাঠামো কতটা বদলেছে। এই যে মামলা আগেও মামলার প্যাটার্ন সেই একই রকম, মামলার ধরন একই রকম। আগে গায়েবী মামলা হতো, এখন গয়রহ মামলা হয়। আগেও অনির্দিষ্ট আসামি থাকতো এবং পরবর্তীকালে পুলিশ যাকে সুবিধা মনে করতো তার নাম ঢুকিয়ে দিত, এখনও তাই দিচ্ছে। মানে এটা খুবই কঠিন কাজ, কিন্তু কাউকে না কাউকে বা কখন না কখন শুরু করতে হবে, কারণ এইভাবে কিন্তু একটি রাষ্ট্র চলতে পারে না। ছাত্ররা পথ দেখিয়েছে ঠিকই, কিন্তু ভবিষ্যৎ নেতৃত্ব যে তৈরি করা, তাদের মধ্যেও সমস্যা আছে, এটা অস্বীকার করা যাবে না। বা নানা রকম অভিযোগ, কতটা সত্য নয় তা আমরা জানি না, কিন্তু যারা এই পুরো জাতিকে একটা
পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে বা পরিবর্তন ঘটিয়েছে, তাদের মধ্য থেকে কোনো অভিযোগ, তাদের সম্পর্কে কোনো অভিযোগ থাকা খুবই মানে সেটি কোনোভাবেই কাম্য নয়। দ্বিতীয় হচ্ছে যে তারা তো একক সমাজ, আমাদের সমাজে কি আপনি যে কোনো বিভাগের, যে কোনো সম্প্রদায়ের, পেশাজীবীর, মিডিয়ার, আপনি দেখলেন যে সেখানেই দুর্নীতি জেঁকে বসেছে। এখন একটা ছেড়ে আর একটা হবে না, কিন্তু আপনি সমস্ত বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত হবে, মিডিয়া সাধু পুরুষ হবে, এটা হবে না। আপনি সবখানে দুর্নীতি চলবে, পুলিশ কে আমরা নিষ্কলুষ ভাববো, এটাও হবে না। তবে উপর থেকে কিন্তু এটি করতে হবে। এখন পর্যন্ত একটা যদি বলেন যে এই 5 আগস্টের পর ইতিবাচক, যে যারা উপদেষ্টা পদে আছেন তাদের কারো সম্পর্কে গুরুতর কোনো দুর্নীতির অভিযোগ নেই। পক্ষপাত, পছন্দ অপছন্দ থাকতে পারে, সুতরাং সেটাও একটা কিন্তু ভালো ইঙ্গিত। এখন এটা রক্ষা করা যাবে কিনা, রাজনৈতিক সরকার আসলে কী হবে, কেমন হবে। আর হচ্ছে রাজনৈতিক ব্যবস্থায় আপনি দুর্নীতি করে যখন নির্বাচন করেন, আপনি জবরদস্তি করে যখন নির্বাচন করেন, কালো টাকা করে যখন নির্বাচন করেন, কালো টাকা দিয়ে, তখন তো আপনি সুশাসন দেবেন এটা আশা করা যায় না। আশা করা একেবারেই যায় না, কারণ কিভাবে সেটা সম্ভব? কালো টাকা দিয়েই যদি বা প্রতিশ্রুতির মধ্যেই যদি ওরকম কালিমায় ভরা থাকে, তাহলে আসলে কি করে আশা করা সম্ভব? আপনার কাছে আবারও ফিরবো। আমি বদিউর রহমান আপনার কাছে আসতে চাই। যেমনটা বলছিলেন সোহরাব হাসান, যে এই কাজটা খুব কঠিন, কিন্তু করতে তো হবে। যদি দুরূহ কাজ, আমরা যদি এটাকে বলি যে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধিবে কে, কাউকে না কাউকে তো শুরু করতে হবে। এবং সেটা যদি এমন হয় যে ঘণ্টাটা বাঁধার দায়িত্ব না হয় একজন নিলেন সাহস করে, তাকেও আবার সরিয়ে দেয়া, যেটা আপনি বলছিলেন যে সরিয়ে তো দেয়া হয় চেয়ার থেকে। এবং আমি আরেকটা ব্যাপার একটু জুড়ে দিতেই চাই, যেখানে হচ্ছে যে প্রতি মুহূর্তে গণমাধ্যমের কথাও বলা হয় যে গণমাধ্যম অনেক বেশি এখন দুর্নীতিগ্রস্ত একটি জায়গা হয়েছে। মানুষ বলে সাংবাদিকরা থাকবে, তারা রাজনীতিবিদদের ভুলগুলা ধরবে, দুর্নীতিগুলো ধরবে, আবার রাজনীতিবিদরা সাংবাদিকদের অন্যভাবে প্রলোভন দেখাচ্ছে, সেখান থেকে তারা আসলে সেই নেশার মত্ত হচ্ছে। তাহলে আসলে হবে কিভাবে? আপনার ট্রায়াল অ্যান্ড এরার প্রসেসে চলতে চলতে যদি কোনো সময় কিছু হয় আর কি। কিন্তু সমস্যা হইল, আমাদের একটা সমস্যা হয়, আমি দেখলাম যে যায় লঙ্কা সেই হয় রাবণ, এই হয়ে যায় সমস্যা। আপনার দুর্নীতির মামলা, শেখ হাসিনার বিরুদ্ধে যখন মামলাগুলো হলো, কিন্তু হাসিনা যখন ক্ষমতা আসলো সব মামলাগুলো কী হয়ে গেল, স্কোয়াশ হয়ে গেল। একটা মামলা তো আজম যে চৌধুরী করেছিল, বলে যে ভয় করেছি। তখন শেখ হাসিনার দলের সাধারণ সম্পাদক জলিল সাহেবও কি কথাবার্তা বললো, বলে যে ভয় বলেছি। আর এখন যারা ক্ষমতায় আসছে, যেভাবে আসুক, নিয়োগকারী, আমাদের নিয়োগকারী হইল ছাত্র, জনগণ সমর্থক, এনারা এসে কি করলেন মামলা, কেউ তো বলল না যে আমার বিরুদ্ধে মামলা থাকলে সেগুলা যথারীতি বিচারের মাধ্যমে নিষ্পন্ন হোক। একটা জিনিস খেয়াল রাখেন। দ্বিতীয় জিনিস হইল বিচার ব্যবস্থাটা, সে আগে কোন আমলে যে গ্রেনেড হামলায় হোক, দুর্নীতির জন্য হোক, যাদের সাজা হইল, কারো ফাঁসির আদেশ হইল, এখন পট পরিবর্তনের পরে ওই বিচার ব্যবস্থাতে এই উত্তরসূরিরা বলতেছে ওটা কুল্লে খালাস, আগে যেটা করেছে এটা নাজাইজ হয় নাই। এই যদি বিচারপতি, বিচারক, বিচার সিস্টেমের ব্যবস্থা হয় যে একজন রায় দিবে ফাঁসি, আরেকজন বলবে যে অসম্ভব, আবার ফের ফয়েলেসে শুরু তদন্ত করো, হবে না, তাহলে আপনি আইনগতভাবে বিচারিকভাবে দুর্নীতি থামানোর কোনো সুযোগ পাচ্ছেন না। পট পরিবর্তনের পরে চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এখন যেটা বলছে ছাত্র জনতার, যেটা বলতেছে যে অভ্যুত্থান, এরা কতটুকু ভালো থাকবে, কি হবে, এদের প্রথমেই তো যাত্রাতে গলত শুরু হয়ে গেছে। ইমোশন ওভাররুল করতেছে অনেক কিছুকে। আমি একটা অনুষ্ঠানে এই সরকার আসার পরে বলেছিলাম যে কাঁচাটা ভালো। রবীন্দ্রনাথ যখন বলে ওরে সবুজ, ওরে অবুজ, ওরে আমার কাঁচা, আদমরাদের ঘা মেরে তুই বাঁচা, ওইখানে কাঁচাটা পজিটিভ, তারুণ্যের শক্তি হিসাবে, যে আদমরা যারা তাদের থেকে আমার উঠাই নেয়। কিন্তু পরবর্তীতে কাঁচার 3টে অসুবিধা থাকে, আমি প্রায় বলি। কাঁচা বয়স খুবই খারাপ, যদি প্রপারলি গাইড করতে না পারে নষ্ট হয়ে যায়। কাঁচা অর্থের কামড় সহ্য করা অত্যন্ত কষ্টকর, শেষ হয়ে যায়, নষ্ট হয়। আর কাঁচা তরকারি তাড়াতাড়ি না রানলে এমনি পৌঁছে যায়।
তো আমাদের দেখতে হয় কাঁচা কতটুক সফলভাবে আগাইতে পারে। এই যে কাঁচারা বা এরা যে এসে বলল যে চিহ্ন রাখবে না, গণভবনকে জাদুঘর বানাবে। গণভবন কি কারো বাপের সম্পত্তি যে জাদুঘর বানাই ফেললো? জাদুঘর তো শাহবাগে আছে, ওখানে আরেকটু এক্সটেনশন করুক বা এক রুমে করুক। এখন এরা গণভবনটা একটা সরকারি সম্পত্তি। বেগম খালেদা জিয়ার আমলে এটা প্রধানমন্ত্রী ভবন ছিল, হাসিনা বলে গণভবন ছিল, ফখরুদ্দিন সাহেবের মধ্যে প্রধান উপদেষ্টা ভবন ছিল। আর নিজের নিরাপত্তার কথাই হয়তো শেখ হাসিনা প্রথম আসে এটাকে নিজের জন্য নিয়েই নিচ্ছিল আইন পাস করে, পরে যদিও এটা কার্যকর হয় না, বন্ধ হইল। নিরাপত্তা তো হয় না, এখান থেকে ভাগলো। এইভাবে পরে আরেক দল আসা ৩২ নম্বর রোড ভাঙলো না এরা আন্দোলন করার সময়। তো এই জাদুঘর যে আরেকজন ভাঙবে না তার কি নিশ্চয়তা আছে? তো জাদুঘর সারাদের জাদুঘর হয়ে যাবে না সম্পত্তি। সংসদ ভবন একসময় যদি আরেক দল আসে এরকম কোনো একটা স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন কিছু একটা হয়, যে তাহলে সংসদ ভবনটা আমরা জাদুঘর করে দেবো, কারণ এখানে এরকম কালে আইন ফাঁস হলো। তারপরে যাইয়া প্রধানমন্ত্রীর ভবন, প্রধানমন্ত্রীর গণভবন, বাসভবন না শুধু, প্রধানমন্ত্রীর অফিসটাও খারাপ, সেটাও জাদুঘর করব। আর বঙ্গভবন বাকি থাকে কেন? ওটাও জাদুঘর। এইগুলোর মধ্যে ইমোশন থাকে। আরেকটা বলতেছে কি এখন যে শেখ মুজিবের ছবি থাকবে না, কি আজব কথা। ওদের বলতেছে এটা স্বাধীনতা, আর স্বাধীনতা তো যুগে যুগে আসছে। যারা 47-এ করছে তারা বলছে এটাই স্বাধীনতা। তারপরে যারা 71-এ আমরা সরেজমিনে দেখলাম, আমরা বলতে যে ওইখান পাকিস্তান থেকে বেরিয়ে আসলাম, এটা স্বাধীনতা। ভাগ্যিস যে এরশাদের স্বৈরাচারের পরে স্বাধীন হয়েছে কেউ বলে নাই। এইগুলো ইমোশনাল আসপেক্টগুলো ঐতিহাসিক ভিত্তিতে যদি রেকটিফাইড না হয় তাহলে আপনার ডাইভারশন হবে, সিস্টেমেটিক পলিটিক্যাল কোহেশন থাকবে না। একটা খবর দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা এবং নাগরিক কমিটি নামে কি একটা কমিটি আছে, জাতীয় নাগরিক কমিটি, হ্যাঁ, এগুলা জাতীয় না অজাতীয় না বিজাতীয় এগুলো আমি বুঝি না, সবই জাতীয় থাকে, আমরা সব কিছু জাতীয় বলি। তো এরা নাকি পলিটিক্যাল পার্টি করবে। আই ডু কংগ্রেচুলেট যদি তারুণ্য একটা পলিটিক্যাল পার্টি করতে পারে। আমি 2012 সালে একটা লেখা লিখছিলাম যে রাজনৈতিক তৃতীয় শক্তি দরকার, যে হাসিনা এবং খালেদার জগদ্দল পাথর থেকে আমরা মুক্তি চাই। রেকর্ডেড, এই যে চেতনায় বুদ্বুদ এই বইয়ের মধ্যে আছে, রেকর্ডেড, আগের কথাই বলছি। এরা যদি সুন্দরভাবে একটা করতে পারে, কিন্তু আমি ভয় পাচ্ছি সুন্দরভাবে করবে, এদের তো ইমোশন বেশি। ওই যে মগের মুল্লুক থেকে মবের মুল্লুক করলো না তারা, যে পরীক্ষা পাস ছাড়া পরীক্ষা লাগবে না, এমনি পাস দিয়ে দিয়েছে, সচিবালয় ঢুকে আদায় করলো। এই বিচারপতি বাইরে করে দিতে হবে, যায় ঢুকে দাও সুপ্রিম কোর্টে। সিস্টেমেটিকভাবে যদি আপনি কন্ট্রোল ওইতে কাঁচাদেরকে কাজে না লাগাইতে পারেন, বয়সের কারণে হোক, আবার ডিরেল যদি হয়, সেগুলো নিয়ে প্রশ্ন আছে। আর সবচেয়ে একটা জিনিস হইল দুর্নীতি যেগুলো নিয়ে আপনি বলেন, সেটা হইল কোহেশন, যেটা চলে আমলা রাজনীতিবিদ। দুর্নীতি তো কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে শুরু হয়েছে। ময়রা মিষ্টি বানাবে, একটু সেকে দেখবে না? হ্যাঁ, জমিদারের নায়েব খাজনা আদায় করবে, তার হাতের উপর দিয়ে এত টাকা জমিদারের কাছে চলে যাবে, দাদার কাছে, ও দু চারটা এদিক সেদিক নেবে না, কতটুক নেবে সেটা থাকে। আর সবচেয়েতে আপনার আমলা আর রাজনীতিবিদ যখন এক হয়ে যায় দুর্নীতির জন্য, প্রোটেকশন না থাকে, বিচার ব্যবস্থা তো গোল্লা গেল, তখন ঠেকানো অসুবিধা হয়ে যায়। এবং সেটা এক তো হয়ে যায়। আপনি যে টেস্ট করবার কথা বললেন, টেস্ট তো আসলে সবারই করতে ইচ্ছা করে। আমি বিরতি শেষ করে আবারও ফিরবো এই আলোচনায়। সম্মানিত দর্শক, আপনার মতের আয়োজনে আরও একটি বিরতির সময় হয়েছে, শীঘ্রই ফিরবো, সাথে থাকবেন। আবার ফিরে এলাম আপনার মতের আজকের আয়োজনে। কথা হচ্ছে দুর্নীতির শেষ কোথায়, এই প্রশ্নের উত্তর খুঁজবার কথাই আমরা করছি, সেই আলাপচারিতায় রয়েছি। আপনারাও খুঁজতে থাকুন সত্যিকার অর্থে এর উত্তর আসলে কতটা পাওয়া সম্ভব বাংলাদেশে। কিন্তু হতাশা হওয়া যাবে না, নিঃসন্দেহে হয়তো পাওয়া যাবে কোনোদিন। সোহরাব হাসান, আপনার কাছে আসতে চাই, আত্মসমালোচনাই করতে চাই একজন গণমাধ্যম কর্মী হিসেবে। গণমাধ্যমের কথা বলা হয়, গণমাধ্যম এত বেশি দুর্নীতিগ্রস্ত একটি আমি যদি বলি হ্যাঁ খাত তৈরি হয়েছে, এবং সেই জায়গাটায় লজ্জিত হতে হয় প্রতি মুহূর্তে। তোমরাই তো সঠিক যেটা বলো, সাদাকে সাদা বলো না, কালোকে কালো বলো না, তোমরা কিনা ওই যে স্তম্ভের কথা আসে, এই জায়গায় অনেক বেশি লজ্জিত কি আপনার হতে হয় কিনা প্রতি মুহূর্তে? না, যদি আমি যে প্রতিষ্ঠানে কাজ করি তো চেষ্টা করি যে সুনীতিটা বজায় রাখার। কতটা পেরেছি পারছি সেটা পাঠক বা জনগণ বিচার করবে। তার আগে আমি একটু কথা বলি যে দুর্নীতিটা কিন্তু শুধু আর্থিক না,
দুর্নীতি কিন্তু অনেক রকম। আপনি ধরেন যেখানে অর্থের বিষয় নেই, আপনি একজন যেমন পরীক্ষা দিয়েছে, এই যে বিশেষ পরীক্ষা নিয়ে এত হতো, এখন ধরেন এই যে পুলিশ ভেরিফিকেশনের নামে আপনার 227 জনকে বাদ দেওয়া হয়েছে, যে এদের কারোর সাথে আওয়ামী লীগ সম্পৃক্ততা আছে, কারো আত্মীয় স্বজন হয়তো আওয়ামী লীগের, এবং এর মধ্যে সংখ্যালঘু যাদের বাদ দেওয়া হয়েছে তাদের 40% আবার সংখ্যালঘু। মানে বিষয়টা দেখেন, দুর্নীতিটা কিন্তু শুধু আর্থিক দুর্নীতি তো আছে, কেউ একবার সরাসরি উৎকোচ নিল, যেটি বদিউর ভাই বললেন যে সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নাকি সচিব রাজনৈতিক সচিবের অভিজ্ঞতা বর্ণনা করলেন। এরকম অন্য প্রধানমন্ত্রীদেরও হয়তো এই অভিজ্ঞতা আছে। কিন্তু আপনি দেখেন রাষ্ট্রের দৃষ্টিটা কি হবে? রাষ্ট্রের দৃষ্টিটা হতে হবে সবার প্রতি সমান আচরণ করবে, সমান ব্যবহার করবে। এখন আপনি কে কোন দলের, গত 15 বছর তো এই অভিযোগ আমরা শুনে এসেছি, এবং অনেকাংশে সেটা প্রমাণিত যে বিএনপি জামাতের সঙ্গে কোনো রকম সংশ্লিষ্টতা থাকলে সমস্ত পরীক্ষায় পাশ করেও এবং ভালো ফল করেও, দেখুন একটা বিশেষ পরীক্ষা এখন প্রথম থেকে শেষ হতে 3 বছর 4 বছর লাগে, যদিও প্রতি 1 বছরে একটা বিশেষ হওয়ার কথা হয় না, এবং কত পরীক্ষা দিতে হয়, এবং বাবা মা বা পুরো পরিবারের স্বপ্ন থাকে, ভরসা থাকে সেই তার প্রতি। আপনি তো বললেন রাষ্ট্র করবে সবার প্রতি সমান বিচার বা সবাইকে সমান চোখে দেখবে, সে যে মতাদর্শেরই হোক না কেন, কিন্তু রাষ্ট্র সরকার কি আলাদা? বাংলাদেশে এটা কি খুঁজে পাওয়া যায় আলাদাভাবে? কারণ রাষ্ট্র সরকারের জন্য কাজ করে। রাষ্ট্রের তো কোনো চেহারা নেই, রাষ্ট্রের চেহারাটা দেয় হচ্ছে সরকার, যারা রাষ্ট্র পরিচালনা করে। সেটি রাষ্ট্রটা গণতান্ত্রিক না স্বৈরতান্ত্রিক, সেটার চেহারাটা কে? রাষ্ট্রীয় সংস্থাগুলো তো স্বাধীনভাবে কাজ করে না, সরকারের কাজ করে। যেটা বলছি যে ধরেন এই যে এত বড় পরিবর্তন হলো, তাহলে এই যে 227 জনকে, মানে এখানে অর্থ নিয়েছে, এটি মানে আমি বিশ্বাস করি না যে অর্থ নিয়ে এটা করা হয়েছে, যে বা অন্য 227 জনকে এখানে অন্তর্ভুক্ত করার সুযোগ নেই। তারা বাদ পড়েছে কেন? তাদের রাষ্ট্র, চিন্তা করুন, রাষ্ট্র নাগরিককে সন্দেহ করে। রাষ্ট্র তখনই সন্দেহ করতে পারে যখন তার বিরুদ্ধে সন্দেহাতীত কোনো প্রমাণ থাকে যে এই অপরাধ করেছে। ফৌজদারি মামলায় যদি সে অভিযুক্তও না, যদি প্রমাণিত হতো যে তার অপরাধী শাস্তি, তাহলে মানে আমরা তো টাকার অঙ্কে অনেক সময় দুর্নীতি মাপি, কিন্তু এটাও তো দুর্নীতি। আবার যে মিডিয়ার কথা বললেন, হ্যাঁ, আমরা যদি সাদাকে সাদা কালোকে কালো না বলতে পারি, সেটাও দুর্নীতি। এবং সেক্ষেত্রে অনেক, আপনি 15 বছর বা তার আগে আপনি বিভিন্ন মিডিয়ায় ছিলেন, আপনি দেখেছেন যে চাপ কীরকম, সরকারের চাপ, মালিকের চাপ, বিভিন্ন মহলের চাপ, এবং নিরাপত্তা। আপনার তো যে কোনো রাষ্ট্র আপনার উপর যে দায়িত্ব দেবে, সেটা মিডিয়া হোক, সরকারি কর্মকর্তা হোক। এখানে একজন সাবেক শীর্ষস্থানীয় কর্মকর্তা ছিলেন, আপনার তো সেই কাজের স্বাধীনতা দেওয়া হয়নি। আপনাকে হয় তার অনুগত থাকতে হবে, অনুগত থেকে তার অন্যায়ের সঙ্গী হতে হবে, অথবা আপনাকে পদত্যাগ করতে হবে, আপনাকে চলে যেতে হবে। এবং সে চাকরি ছেড়ে দিয়ে বা চাকরি হারিয়েও আবার জীবনের হুমকিও চলে আসে। জীবনের হুমকি চলে আসে, অথবা সবার, যেমন ধরেন বদিউর ভাই যে পদে ছিলেন, ওই পদে তখন অবসর নিলে তার সংসার চলতে হয়তো সমস্যা হবে না। কিন্তু যদি ধরেন যার 10 বছর চাকরি হয়েছে, যার বেতন ধরেন 50,000 টাকা, এবং তিনি ওই মুহূর্তে বা মধ্যম সময় তার সন্তান হয়তো বিশ্ববিদ্যালয়ে পড়ে, তার চাকরি হারালে তো পড়াশোনা বন্ধ হয়ে যাবে। মানে অনেক রকম, আসলে মানে রাষ্ট্র যদি আইনের অধীন থাকে তাহলে সমস্যাটা কম হয়। আর যদি রাষ্ট্রের অধীন আইন থাকে, অর্থাৎ রাষ্ট্র মানে যারা সরকারের অধীন আইন থাকে, আইন সরকার তার মতো পরিচালনা করে। যে কথাটি হলো যে এক সরকারের আমলে সবাই খালাস, আর এক সরকারের আমলে সবাই কারাগারে, বা সবাই কী বলে, দণ্ডিত। বোধহয় একটা পথ হয়তো পাওয়া যায়, যেমন গণতান্ত্রিক দেশগুলোতে দেখি কিছু কিছু বিষয়ে সরকারি দল বিরোধী দলের মানে রাজনৈতিক নেতৃত্বের একটা ঐকমত্য থাকে, যে এই বিষয়ে কখনোই দলীয় রাজনীতি, দলীয় দৃষ্টিভঙ্গি পোষণ করা হবে না।
আর যদি সেটি করা হয় তাহলে তো এটি হবে অন্যকে কিভাবে নাজেহাল করা যায়, শুধু আত্মরক্ষা না বা আমার সুবিধা পাওয়া না, আমার যে প্রতিদ্বন্দ্বী গত 15 বছরে কেন এটা এমন হলো বা তার আগের 5 বছরে যে প্রতিদ্বন্দ্বী সে কোনোভাবেই যাতে ক্ষমতায় না আসতে পারে, সেভাবে এই যে 3টি নির্বাচন হয়েছে, এটা দুর্নীতি না? মানে আপনি কোন ক্ষেত্রে বলেন এবং এই দুর্নীতির সঙ্গে পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হয়েছে। একজন সরকারি কর্মকর্তা কি বলেছে যে আমি এই দায়িত্ব পালন করব না? আমি তো সাবেক নির্বাচন কমিশনারদের বলেছিলাম যে 2 নির্বাচন কমিশনারদের যে আপনার উপর দায়িত্ব কিন্তু জনগণের ভোটাধিকার রক্ষা করা। আপনি যদি সেটা না পারেন, আপনি কিন্তু বৃহত্তর যে আপনি বলতে পারেন যে আমি এটা পারলাম না, আমি পদত্যাগ করে চলে গেলাম। কারণ আপনার এদের মধ্যে অনেকেই সাবেক সচিব, সাবেক সরকারি কর্মকর্তা, সাবেক মুন্সিফ, হ্যাঁ, তারা কিন্তু এই কাজটা করতে পারতেন, সাহস দেখাতে পারতেন, কিন্তু সেটা করেননি। কিন্তু পদত্যাগের সাহস আসলে কতটা সমাধান খুঁজে দেয়, আমি সাবেক এমবিআর এর সাবেক চেয়ারম্যান বদিউর রহমান রয়েছেন আমাদের সাথে, তার কাছ থেকেই শুনি। চেয়ার থেকে তো সরে গিয়ে কি মনে হয়েছে যে অনেক সমাধান মিলেছে? আপনি তো সরে গিয়েছিলেন, সরানো হয়েছিল। আমি সরে গিয়েছি, আমার তো 2 দিকের অভিজ্ঞতা আছে। সেটা হইল রাজনৈতিক পট পরিবর্তনের পরে, বিশেষ করে বেগম খালেদা জিয়ার প্রথম আমল থেকে আমলাতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। বঙ্গবন্ধুর আমলে আমলাতন্ত্রে এরকম মনা ছিল না, যদিও তার 73 ব্যাচটাকে তোফাইল বাহিনী বলা হইতো। এটা মুক্তিযুদ্ধে যারা গেল তাদেরকে এরকম রুহুল কুদ্দুস কমিটির মাধ্যমে ভাইভাতে দিয়ে চাকরি দিয়েছে, যেহেতু পিএসসি পরীক্ষা নিতে পারে নাই। পিএসসিকে এমনভাবে চিঠিটা দেওয়া হয়েছে যে তোমরা এতদিনের মধ্যে লিখিত পরীক্ষা নিতে পারবে কিনা, যেন তারা না করে। 15 দিনের মধ্যে সম্ভব না, তখন ওই ভাইভা দিয়ে মুখে দিয়েছে। 77 ব্যাচটা 15 দিনের ডিফারেন্সে অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে, কিন্তু ওইটা ডক্টর শেখ মুকসুদ আলীর নিপা পর্যন্ত ঘুরে আসতে তারা 2 বছর পরে নিয়োগ পেল। এখন ওই সময়ও এরকম আমলাতন্ত্রের মধ্যে বিভাজন হয় নাই। জিয়াউর রহমানের সাহেবের সময়ও ছিল না, এরশাদের আমলেও আমলাতন্ত্রে বিভাজন ছিল না, মনা ছিল না। খালেদা জিয়ার প্রথম আমলে শুরু হয়ে গেল মনাগিরি। জমিরুদ্দিন সরকারের আমলে প্রথম যে 1992-তে গণপদোন্নতি দেওয়া হইল, সেই পদোন্নতির সময় শুরু হয়ে গেল ভাগ বিবেচন। তখন পদোন্নতি নীতিমালাটা করেছিল 100 নম্বরের পরীক্ষা নিত। 100 নম্বরের মধ্যে 60% হইল 10 বছরের এসিআরের ঘরে, আর 40% ছিল মৌখিক পরীক্ষা। শুভঙ্করের হিসাব দেখেন কীভাবে দলীয়করণ শুরু হইল। যে ব্যক্তি, যে অফিসারটা 10 বছরের এসিআরের গড়ে 90 করে পেলে 60% তার আউট অফ 60 54 হয়, কেমন 54, 75 ছিল প্রমোশনের বেঞ্চমার্ক। তো তাকে ফেল করা দেওয়ার জন্য ওই এইগুলারে বাদ দিতে হবে, আওয়ামী মোনাত 73 বেস্টে যারা আছে বাদ দেওয়ার জন্য ভাইবা 40-এর মধ্যে এটারে কম দিয়ে ওই 75-এর নিচে নামাই ফেলল। আর এদের সাপোর্টে যেগুলো মনে হইল, তার 10 বছরের এসিআরের 60%-এর 60 করে পাইলে তার হয় 36, ওর হইল 54, কিন্তু রে ফেল করাই দিল। আর এর হইল 36, এখন আউট অফ 40 তাকে 39 দিয়ে দিল, মানে এখানে বাড়ি মানে যোগ করলে যাতে বেড়ে যায় 75 হয়ে গেল। তো এই যে ভাগ করলো, এমনকি জমিরুদ্দিন সরকার তখন তার আন্ডারের কমিটিতে পাশ করার সময় এটাও উঠলো, বেগম খালেদা জিয়া সইত করলো লাস্ট পেজে, মাঝখানে সিটও বদলাইলো। এই যে মনা শুরু হলো, এই মনার থেকে কী হলো, আমি নিজে মনার ভুক্তভোগী। খালেদা জিয়ার আমলে ওই সরকারের আমলে আমাকে 4 বার সচিব পদে পদোন্নতি দেওয়া হয় নাই, কারণ আমার বন্ধুবান্ধবরা আমাকে আওয়ামী মনা চিহ্নিত করলো। আবার ঠিক সালাউদ্দিন মন্ত্রী যখন সালাউদ্দিন ইউসুফ যখন মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, আমি হেলথের ডেপুটি সেক্রেটারি, ও আমার বাইর করে দেয়, বলে যে এটা বিএনপির লোক। 4 বার প্রমোশন না দেওয়ার পরে তো আমি চাকরি করি নাই, যেটা বললেন সেরে কি নিস্তার। আমি 8 মাস ছুটিতে ছিলাম, তত্ত্বাবধায়ক হিসেবে প্রমোশন দিল, আমি জয়েন করলাম। তারপরে ছাড়লাম কেন? ছাড়লাম যেটা 15 মাস আগে স্বেচ্ছা অবসরে আসলাম এই কারণে, এই যে দুর্নীতির বিরুদ্ধে মইনিউরা 3 উদ্দিনের সরকার যেটা ছিল, মঈনুদ্দিন, মাসুদ উদ্দিন, ফখরুদ্দিন, এরা বললো এটা করবে ওটা করবে, পরের দিকে দেখে ওরা ডিভিয়েট করতেছে। তো আমি তো ওদের কথা রক্ষা করে পারবো না, সবুজ কালো যে স্লিপ পাঠাচ্ছে, অতএব আমি স্বেচ্ছা অবসরে স্কেল নামিয়ে চলে গেলাম। আসেন, আপনি দুর্নীতির বাকি যে কথাগুলো উঠছে, আপনি কাকে ধরবেন? মিডিয়ার দুর্নীতির কথা উঠতেছেন, এই মিডিয়া, এই বড় বড় সম্পাদক মারা গেছে, এরা কি শেখ হাসিনার পদলেহনের মধ্যে ব্যস্ত থাকে নাই?
তার সংবাদ সম্মেলনের মধ্যে একটা জাদরেল সম্পাদক পর্যন্ত তাকে যেভাবে তোষণ করতেছে আমরা দেখি নাই, করেছে। তারপরে এমনকি মিডিয়া নাই যে শেখ হাসিনার লেকের মধ্যে ফুটি মাছে হাতির সমান ডিম পারছে কিনা এটা নিয়ে ফলাও করে প্রচার করতেছে। তারাই আবার এখন এদের মন পাওয়ার জন্য কোনো ছেলের চিকিৎসার জন্য হয়তো একটা প্লেন ভাড়া দিয়ে দিল। তো মিডিয়া যদি তার যখন যেটা হয় সুবিধার জন্য যায়, আমি ক্ষমতা ছিলাম, আমি দেখি নাই একটা বড় নামকরা পত্রিকার সম্পাদক আপনার রাতে 11টায় টেলিফোন করতো, বদি ভাই আমি দেশে ফিরেছি, মনে হয় যেন আমার কাছে রিপোর্ট না করলে ওই সম্পাদকের চাকরি থাকে না। ওই বেটাই আবার যখন আমি চেয়ার থেকে নেমে চলে আসলাম তখন আমাকে আর চিনে না। দিস ইজ মিডিয়া। আবার আমার সম্বন্ধে যে লিখতেছে যে আমি কথা বলি বন্দুকের বাসায়, ওই জাতীয় একজন সম্পাদক আমার বাসা যাইয়া হাজির, মিষ্টি নিয়েছে। মিষ্টি যখন ফেরত দিলাম বলে যে আমার 40 বছরের আজকে শেষের দিকে চলে এসেছি আলোচনা। তাহলে আসলে এটাও বোধহয় ওই সংস্কার শব্দটার মতোই চলমান। সেক্ষেত্রে দুর্নীতি চলমান থাকলে সংস্কারও চলমান, দুটোই চলমান। কোন চলমান কোনটাকে, কোনটার উপর আধিপত্য বিস্তার করতে পারবে বলে আপনি মনে করছেন? শুনে নিয়ে শেষ করব। পরে না এখন বলবো? এখন বলবেন, আপনাকে শুনে আমাকে শেষ করতে হবে, সময় একেবারেই শেষ। মনের সংস্কার দরকার সবার আগে। মনের মানে বুদ্ধিবৃত্তির সংস্কার। আমাদের বুদ্ধিবৃত্তির মধ্যে এক ধরনের পঙ্গুত্ব আছে, এক ধরনের বৈকল্য আছে। সেটা যদি আমরা সংস্কার করতে পারি, অর্থাৎ যা আমার জন্য সত্য তা আপনার জন্যও সত্য, তা বোধের ভাইয়ের জন্যও সত্য, এবং সবাইকে সমান দৃষ্টিতে দেখা, এটা তো রাষ্ট্রের কর্তব্য। সেই রাষ্ট্রের কর্তব্যের দায়িত্ব নিয়ে আসেন সরকার। ওই সংস্কার হলে তো নৈতিকতা আবার চলে আসবে, যেটার স্খলন ঘটেছে। যে নৈতিকতা কিন্তু আইন দিয়ে নৈতিকতা তৈরি করা যায় না। জি, শাস্তি দিলে বা শাস্তি পেলে নৈতিকতাটা কিছুটা মানে কিছুটা লালিত হয়, আর শাস্তি না পেলে তো সেটি বেয়ারা হয়ে যায়, মানে সীমা লঙ্ঘন করে। তাহলে তো ঘুরে ফিরে আবারও সেই যে বিচার, শাস্তি নিশ্চিত করা, কেউ অন্যায় করলো, আধুনিক রাষ্ট্রের যে শর্তগুলো পালন করতে হবে, বিচার বিভাগ এবং আইনসভা, এটি বেসিক জায়গাগুলোতে কাজ করতে হবে, এবং সেখানে সত্যিকার অর্থেই যদি কাজ না হয় তাহলে ওই নৈতিকতাও আসবে না। বাধ্য না করলে আমরা অনেক বেশি নৈতিক হই না। আজকে শেষ করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বদিউর রহমান আপনাকে, সোহরাব হাসান আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের যে মত বা আপনারা প্রতি মুহূর্তে যেটা ভাবেন, সেখানেও হয়তো এই আলোচনাগুলাই থাকে, এবং সেই জায়গায় আমরাও কিন্তু চাই যে এই আলোচনাগুলোর প্রতিফলন ঘটুক আমাদের সমাজে, কিন্তু অপেক্ষায় থাকতে হয় কবে ঘটবে। নিঃসন্দেহে ঘটবে, সেই অপেক্ষায় শেষ করছি আজকের আপনার মত। ভালো থাকবেন।